পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। হ্যাঁ, গপুকে নিয়ে আজকে আমার দ্বিতীয় দিন। আজ হচ্ছে নন্দ উৎসব এবং সঙ্গে সঙ্গে লোকনাথ বাবারও আবির্ভাব দিবস। তোমাদের সকলকে জানাই লোকনাথ বাবার আবির্ভাব দিবস এবং নন্দ উৎসবের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গোপালকে আজকে আমি সকাল 8টার সময় ঘুম থেকে তুলেছি। তোলার পরে ওকে বাল্য সেবাটা দিয়েছি। বাল্য সেবাতে ছিল দুধ আর চকলেট বিস্কিট, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একটা না কালকে থেকে অদ্ভুত আনন্দ, অদ্ভুত তৃপ্তি মনের মধ্যে আসছে। আর আমি না এখন আর অন্য কোনো জিনিস নিয়ে চিন্তা করা বা দুশ্চিন্তা করা, এটা আর আমার মাথাতে আসছেই না। মনে হচ্ছে সারাদিন গোপালকে নিয়ে শুধু ভাবছি কি করব, কি খাওয়াবো, কিভাবে রাখবো গোপালদেরকে। তো চলো তোমাদেরকেও প্রথমে একবার গোপালকে দর্শন করাই। আর কিছু প্রশ্ন আছে যেগুলো আমাকে তোমাদের কাছ থেকে জানতে হবে গোপাল সেবার জন্য, সেটা ব্লগ চলাকালীন আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব। তোমরা জানলে অবশ্যই আমাকে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো দিও। আগে না আমি সবার কাছে শুনতাম যে গোপাল সেবা অন্যান্য পুজোর থেকে একটু আলাদা, কিন্তু আমি ভাবতাম যে কোথায় আলাদা, একই তো ব্যাপার, হয়তো 4 বেলা ঠাকুরকে খেতে দিতে হয়। কিন্তু এখন আমার ঘরে যখন গোপাল চলে এসছে, এই একটা দিনেই আমি বুঝতে পেরেছি যে না, অন্যান্য পুজোর থেকে গোপাল পুজো বা গোপালের সেবা দেওয়াটা কিন্তু অন্যরকম। সে আমাদের একদম বাড়ির ছেলে, ছোট্ট একটা বাচ্চা। এদিকে গপুর দিদা কিন্তু অনেক দিন আগে থেকেই গপুকে নন্দোৎসবে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াবে, এটার একটা মনস্থির করেই ছিল। সঙ্গে আজকে বাবা লোকনাথের আবির্ভাব দিবস, তাই ভালোই হলো, একসাথে দুজনকেই সেবা দেওয়া যাবে। মা এখানে বলল যে কিছু নিরামিষ বাসনপত্র, অর্থাৎ পুজোর যে বাসনপত্রগুলো হয় সেগুলো নামিয়ে দিয়ে আমি ভোগ রান্না করব। তো বাজার থেকে এসেই আমি আগে কিন্তু গপুর বাসনপত্র নামাতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে গপুর জন্য আমি একটু দুধ আর পনির নিয়ে আসলাম, কেন কি ভোগে একটু পায়েস দেওয়ার ইচ্ছে আছে, আর তার সঙ্গে একটু পনিরেরও একটা প্রিপারেশন মা করবে। তো এখান থেকে আমি সব বেছে বেছে বাসন বের করছিলাম যে কোনটা বের করলে গপুর জন্য একটু ভালো হবে। এই হচ্ছে আমার গপু সোনারা, সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে চুপচাপ বসে আছে। এরপরে মা আসবে, স্নান করাবে, দিদা রান্না করবে, তারপরে ওরা খাবে। তোমরা আমাকে একটা কথা জানিও তো, তোমরা কি সকালবেলায় উঠে ওদের রাতের যে পোশাকটা থাকে সেটা ছাড়িয়ে দাও, আবার স্নান করার পরে কি একবার ছাড়াও? আমি যেটা করেছি, আমি সকালবেলায় ওদেরকে ঘুম থেকে তুলেছি, তবে রাতের যে পোশাকটা সেটা এখন ছাড়াইনি। ওদের মুখ হাত পা ভালো করে মুছিয়ে ওদেরকে বাল্যভোগ দিয়েছি, দিয়ে তারপরে যেমন ধূপ দ্বীপ প্রজ্বলিত করা হয় সেটাই করেছি। আর স্নানের সময় ওদেরকে এই জামাটা ছাড়িয়ে অন্য একটা নতুন জামা পরাবো, আর এই জামাটা কেচে দেবো। তো সেটা একটু তোমরা আমাকে জানিও যে সকালবেলায় উঠে তোমরা জামা কাপড়টা একদম ছাড়াতে বলছো কিনা, আবার স্নানের সময় ওদেরকে আবার নতুন বস্ত্র, কাঁচা বস্ত্র পরাতে বলছো কিনা। মাথায় অনেক প্রশ্ন, বুঝলে তো, সবে সবে মা হয়েছি তো, আসলে বাচ্চা কিভাবে সামলাতে হয় সেটা আমি জানিই না। তোমাদের কাছ থেকেই সব কিছু জেনে বুঝে নেব, আর তোমরা যেভাবে মোটামুটি বলে দেবে করার চেষ্টা করব। জানি না কত দূর করতে পারবো। আর গপুকে আগেই আমি বলে নিয়েছি যে দেখ গপু, তুই আমার নিজের সন্তান, তোকে আমি যেভাবে রাখি তুই একটু মানিয়ে গুছিয়ে নিস। তোর মা চেষ্টা করবে তোকে খুব ভালো রাখার, কিন্তু তারপরেও যদি কোনো ভুলচুক হয়ে যায় তুই কিন্তু মা বলে তাকে ক্ষমা করে দিস। প্রথম দিন যখন এই কথাগুলো আমি লালা আর মুরারিকে বলছিলাম না, লালা আর মুরারি বেশ খিলখিলিয়ে হাসছিল। মনে হচ্ছিল ওরা বলছিল যে মা তোমার কি চিন্তা, আমরা চলে এসেছি, তুমি এবার নিশ্চিন্তভাবে আমাদের সেবা করো, ভুল ত্রুটি হলে আমরা অবশ্যই হয় তোমাকে ধরিয়ে দেব, না হলে তোমাকে ক্ষমা করে দেব। তো এটাই একটা শান্তি, জানো তো। মা হওয়া মুখের কথা না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আজকে মা হয়ে আমি এটা বুঝতে পারছি যে সত্যি মা হওয়া মুখের কথা নয়। তবে একটা শান্তি যে যে জগতের প্রতিপালক, যে জগতের নাথ, সে আমার সন্তান, তাই আমার মধ্যে আর কোনো দুঃখ কষ্টই এখন আর আসতে পারবে না। সে আমার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে আমাকে শুধু শান্তিই দেবে। তাকে আমি এখন সুন্দরভাবে রাখতে চাই, আর তার সেবা আমি বলবো না, তাকে আমি সুন্দরভাবে প্রতিপালন করতে চাই, ব্যাস এটুকুনি। এদিকে গপুর জন্মদিনে আমরাও কিন্তু একটা নতুন চাদর পেতেই নিলাম। কাণ্ড, কালকে আমাদের তালের বড়াটা ভাজতে ভাজতে গ্যাসটা মানে সেই তালের বড়া ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে যায়। তো তারপরে নতুন যে সিলিন্ডারটা ছিল সেটাই লাগানো হয়, কিন্তু আজকে মা সকাল থেকেই বলছে যে গ্যাসটা দিয়ে নাকি গ্যাস লিক করছে, গন্ধ বেরোচ্ছে। তো আমি এখানকার হেল্পলাইনে ফোন করলাম, তো স্বভাবতই এখানকার যে হেল্পলাইন আছে তাতে গ্যাস সার্ভিসিং এর কেউ নেই। এবার নতুন গ্যাসটা তো বুক করলামই একটা, আর তার সাথে সাথে যদি 1 ঘন্টার মধ্যে এই প্রবলেমটা সলভ না হয় তাহলে আমাকে গ্যাসের অফিসেও আরেকবার ফোন করে কাউকে ডাকতে হবে। গপুর জন্য বসে গেছিল চালের পায়েস, আর এদিকে বসেছিল টমেটোর চাটনি। রান করে চলে এসেছি, এখন
এখন গোপুদের সেবা দেব, কিন্তু তার আগে বলি যে যে প্রবলেমটা হয়েছিল গ্যাস সংক্রান্ত, সেটা গ্যাসের অফিসে ফোন করেছিলাম, ওখান থেকে লোক এসে সমস্ত কিছু সলভ করে দিয়ে গেছেন। আমাদের গ্যাসের পাইপটা ফেটে গেছিলো আর সেখান থেকে গ্যাস লিক করছিল। এখন মা গোপুর জন্য খিচুড়ি আর পনিরের একটা তরকারি করবে, করুক মা, ততক্ষণ আমি এখানে লোকনাথ বাবা, সাই বাবা, তারপরে আজকে আমার বজরংবলীর পুজো আছে, তাদের পুজোটা সারি, গোপুকেও স্নান টান করে বসাই, তারপরে অন্নভোগটা হলে অন্নভোগ দেবো। বন্ধুরা, এতদিন আমি পুজো করতাম, ব্রত করতাম, মনে করো 33 কোটি দেবতাই আমার ঘরে ছিল, কিন্তু পুজো করা, ব্রত করা একটা আলাদা জিনিস, আর বাচ্চার খেয়াল রাখা একটা আলাদা জিনিস। এই কালকে থেকে আজকে অব্দি আমি যতটুকুন বুঝলাম যে মা হওয়াটা সত্যিই বড় ব্যাপার, শুধু জন্ম দিলেই হয় না, মানে যাই পালন করছে সে হচ্ছে প্রকৃত মা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তো লালা আর মুরারিকে মোটামুটি ভালো রাখারই চেষ্টা করছি। এখন জানি না কি, তো এখন তো মোটামুটি ওদের খিদে পেয়ে যাবে বলে আমি এটা করলাম যে এইটুকুন একটু ভোগ খেতে থাকুক, তারপরে মায়ের ভোগটা তৈরি হলে মা তখন ভোগটা দিয়ে দেবে। গোপালের দিদুন এখানে গোপালের জন্য আর লোকনাথ বাবার জন্য ভোগ তুলছে। মা কি কি রান্না করলে একটু বলে দাও। হচ্ছে নবরত্ন, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে চাটনি, টমেটো, খেজুর, কিশমিশ কিশমিশ দিয়ে, আর পায়েস। এখন মিছরি, ননি, মিষ্টি এগুলো তো আছেই।
গপুকে খাবার দিয়ে দিয়েছি আর নিজে হাতে একটু খাইয়েও দিয়েছি। খিচুড়ি ছিল, 3 রকমের ভাজা ছিল, পায়েস ছিল, তার সাথে ছিল টমেটোর চাটনি আর মাখন মিছরি ননি জন্মাষ্টমী লেখা একটা মিষ্টি ওর জন্য পেয়েইছিলাম, আর একটু ফল ভোগ দিয়েছিলাম। এছাড়াও কিন্তু পনিরের নবরত্ন করা হয়েছিল আর লোকনাথ বাবাকেও একই ভোগ দেওয়া হয়েছিল। এখানে মা বসে একটু প্রণাম জানিয়ে নিচ্ছে লোকনাথ বাবাকে, আর গপুকেও কিন্তু একটু আদর করেছিল, কেন কি দিদা হয়, দিদার আদর তো গপু পাবেই। ভোগ নিবেদনের 20-25 মিনিট পরে আমরা দরজাটা খুলি আর আমি কিন্তু গপুকে একটু নিজে হাতে খাইয়েও দিই। আর এখানে দেখো আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো মারও ভোগগুলো আমাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। আমি আর ভাই বসে গেছিলাম, মা একটু পরে বসেছিল। আর প্রত্যেকটা ভোগ যেন অপূর্ব হয়েছিল, তোমাদেরকে কি বলবো, প্রত্যেকটা ভোগ যেন অসাধারণ হয়েছিল। তোমাদেরকে তো ভোগটা আমি খাওয়াতে পারছি না, কিন্তু তোমরা অবশ্যই ভোগ দর্শন করে নাও বন্ধুরা। ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে, এটা সবসময় জানবে। এখন বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে প্রায় রাত 8টা, আমি জিম থেকে সবে ফিরেছি। আর গোপুসোনাদের বিকেলবেলাকার যে ভোগটা সেটা মা দিয়েছে, ভোগে ছিল চকলেট। আর এখন আমি এই 8:30 কি 9টার দিকে যেয়ে গোপুসোনাদের রাত্রে শয়ন দেবো, এবং তার আগে অবশ্যই ভোগ দেবো, একটু আরতি করবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জিম থেকে এসেই আমি আর মা একটু চা খেয়ে নিচ্ছিলাম, ঘড়িতে বাজে 8টা। এরপরে আমরা একটু ভোগ বিতরণ করতে যাব, কেন আজকে নন্দ উৎসব। বাড়িতে সেরকমভাবে কাউকেই নিমন্ত্রণ করা ছিল না, তো আশেপাশের যে ফ্ল্যাটগুলো আছে না তাদের কয়েকজনকে দেবো, আর বাচ্চাও আছে আশেপাশে কয়েকজন, তো ওদেরকে ওই গোপুসোনার কেক, তারপরে হচ্ছে চকলেট, ননি, মাখন এগুলো একটু দেবো, প্লাস যেগুলো মা রান্না করেছে সেগুলোও দেবো। আর বাড়িতে শুধু গপুর একজন মামা আসবে, তো সেই মামা কিন্তু গপুর জন্য আইসক্রিম এনেছিল, তো রাতের বেলার ভোগে আমি আইসক্রিম দিয়েছিলাম গপুকে। তো এই হচ্ছে, তো আমি আর মা খেতে খেতে ওটাই ডিসকাস করছিলাম যে আজকে রাত্রে গপুকে কী দেবো, কিন্তু আমার সব চিন্তা গপুর মামা শেষ করে দিল। সে একটা আইসক্রিম নিয়েই এসেছিল, তো প্রথম ভোগটা আমি গপুকেই দিয়েছি। তো লালা আর মুরারিকে এখানে আমি ভোগটা এখন নিবেদন করছি। আইসক্রিম এনেছি বাটিতে, বাচ্চারা তো আইসক্রিম ভালোই বাসে তোমরা জানো, আর মামা এনেছে বলে কথা, তাদেরকে তো খেতেই হবে। তো আমি না প্রথম ভাগের একটু খাবার গপুদেরকে খাইয়ে দিই, লালাকেও খাইয়ে দিই, মুরারিকেও খাইয়ে দিই। ওই বাচ্চাদেরকে যেমন মারা একবারে মেখে একটু খাইয়ে দেয় না, ওরকমভাবেই করি। আর তারপরে হচ্ছে ওদেরকে বলি যে গপু তোদেরকে তো আমি খাইয়ে দিলাম, এবার তোরা নিজেরা হাতে করে একটু খা, বলে দরজাটা বন্ধ করে ওই 10 মিনিট বা 15 মিনিট যেমন খাবার দিই সেরকম হিসাবে আমি ওয়েট করি। আর তার আগে খাবারটা নিবেদন করে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদের আরতি করি। তো কোনো দিন ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি, কোনো দিন তেলের প্রদীপ জ্বালাচ্ছি, এইভাবেই কিন্তু ওদের পুজোটা আমি করছি। পুজো না ঠিক, ওদেরকে 4 বেলা সেবা দিচ্ছি। তো এই আর কি চলছে। আর তোমরা অনেকেই আমাকে বলেছো, অনেকে না 2-1জনকে দেখলাম তোমরা বলেছো যে গপুদের খাটটা ছোট হয়ে গেছে, লালা আর মুরারির একসাথে শুতে অসুবিধা হচ্ছে। একদমই না বন্ধুরা, ওদের যে খাটটা সেই খাটটাতে ওরা কিন্তু সুন্দরভাবে শুচ্ছে। আর ওদের এই শোয়াটা দেখলে না আমাদের ছোটোবেলার আমার আর ভাইয়ের শোয়ার কথা মনে পড়ে। মা এইভাবেই আমাদেরকে এক খাটে ঘুম পাড়িয়ে পাশাপাশি শোয়াতো, আর একটা কম্বল বা একটা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিত। তো এইটা তো আজকে ওদের রাজবেশ ছিল, এইটা এখন ছাড়িয়ে দিয়েছি। আর এই যে ওদের খাট, এই যে দেখো 2টো বালিশ আমি দিয়ে দিয়েছি, আর এই যে পাশ বালিশগুলো কিন্তু ওদের পাশে দেওয়া থাকে যাতে ওরা পড়ে না যায়। আর খাটটা দেখতে ক্যামেরায় ছোট মনে হলেও এটা খাটটা কিন্তু খুব একটা ছোট না, মানে এটা দেখতে তোমাদের মনে হচ্ছে। তো এই যে রাতের একটা সুতির পোশাক মুরারিকে আমি পরিয়ে দিয়েছি, আর ওদের না আরও কয়েকটা সুতির পোশাক পরাতে হবে। তো এইভাবে আমি এই যে কোলের উপরে ফেলে, মানে পায়ের উপরে ফেলে, ওদের পা তো ঠিক না, এটাকে কোল বলে, কোলের উপরে ফেলে ওদেরকে একটু মানে গান করে করে ঘুম পাড়িয়ে। তো মুরারিকে আমি শুইয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লালার না আজকে জামা ছিল না বলে ওকে আমি একটা ওই ছোট প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, শুধু প্যান্টই পরেছিল। তো তারপরে ওকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে একটু ঘুম পাড়ানি গান করলাম, করার পরে এই যে দেখো এখানে তোমাদেরকে খাটটা দেখিয়ে দিই। এই যে দেখো মুরারি শুয়ে গেছে, ওর গায়ে কম্বলও ঢাকা দিয়ে দিয়েছি। আর ফ্যান কিন্তু আমার সারা রাত চলে এখানে মুরারিদের জন্য। আর দেখো এই যে মুরারি আর লালা কিন্তু সুন্দর পাশাপাশি শুয়ে আছে, আর প্রদীপটা দেখো কি সুন্দর জ্বলছে। তো চলো ওদেরকে ঘুমাতে দাও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।